স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের দেশে বর্তমানে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি বাস্তবায়ন করছে। আজ আমরা আলোচনা করব সরকারি ক্রয়ে ইজিপি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক ফারুক হোসেন এবং মেসার্স ধীমান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী এম এ ওয়াহাব খান। জনাব খান এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছি। আজ আমরা আলোচনা করতে হচ্ছে যে গভর্নমেন্ট প্রকিউরমেন্টে ই গভর্নেন্সের কথা বলছি এবং আমরা প্রায় এই ই টেন্ডারিং সাথে পরিচিত এবং ই গভর্নমেন্ট ই প্রকিউরমেন্টের সাথে পরিচিত, যেটা এই ই প্রকিউরমেন্ট বা সাথে ই টেন্ডারিংয়ে আসলে কোনো পার্থক্য আছে কিনা, কী ধরনের পার্থক্য? আপনি আপনার বক্তব্যেই বলেছেন যে ই গভর্নেন্স। ই গভর্নেন্স হলো গভর্নমেন্টের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো অনলাইনে নিয়ে আসে। আচ্ছা, সুতরাং তার অ্যাক্টিভিটিসের মধ্যে একটি হলো সরকারি ক্রয়। সরকারি ক্রয় যেটা আমরা ম্যানুয়ালি টেন্ডার সাবমিশন, তারপর টেন্ডার মূল্যায়ন, এগুলো ম্যানুয়ালি হতো, কাগজপত্র নাড়াচাড়া করে টোরে একসময় চুক্তি হতো, চুক্তি হওয়ার পর বাস্তবায়ন হতো। এই কাজটাই এখন অনলাইনে হবে, অনলাইনে হচ্ছে। এবং অনলাইনে প্রক্রিয়াটা কিন্তু দু ধাপে কমপ্লিট হয়। প্রথম ধাপটা হলো সাবমিট করে মূল্যায়ন হয়ে কন্ট্রাক্ট সাইন করা, আর দ্বিতীয় ধাপে হলো ইমপ্লিমেন্টেশন। সো এই জন্য প্রথম ধাপটাকে বলা হয় ই টেন্ডারিং, আর দ্বিতীয় ধাপটাকে বলা হয় ই ইমপ্লিমেন্টেশন। দুটো মিলে হলো ই প্রকিউরমেন্ট। রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ওয়াহাব খান, একজন ব্যবসায়ী হিসাবে আপনি এই কাজে অংশ নিচ্ছেন, যদিও সীমিত আকারে বাংলাদেশে এখন ই টেন্ডারিং বা ই প্রকিউরমেন্ট চালু হয়েছে। আপনার অভিজ্ঞতা কি বলে এখন? আমার অভিজ্ঞতা থেকে এটা বলবো যে এই টেন্ডারিং বাংলাদেশের যে এই সরকার যে নতুন উদ্যোগ গ্রহণ করছে, এই সরকারকে আমি ধন্যবাদ জানাই। আর এই টেন্ডারিং কারণে আমরা যে আগে অতীতে যে সমস্যাগুলি ছিল বর্তমানে সেটা নাই। ধরুন এই টেন্ডারিংয়ের কারণে শত শত কোটি টাকা আপনার কাগজের যে সাশ্রয়, যে ভলিউম, এই টেন্ডার আগে যে টেন্ডারিং এই ডকুমেন্ট যে তৈরি করতে সেটা লাগছে হাজার হাজার টাকার কাগজ লাগতো। আর আমরা সহজে এখন ঘরে বসে কিন্তু শিডিউল কিনতে পারতেছি। আমার যাতায়াত খরচটা সাশ্রয় হচ্ছে, আমার আসা যাওয়ার যে সময়টা এটা আমি অন্য কাজে ব্যয় করতে পারি। টেন্ডারের জায়গায় মারামারি হতো, সেই মারামারিটা নাই, এখন ঘরে বসে কিন্তু আমি ধরেন এই গাজীপুরের ঠিকাদার, আমি কিন্তু কুমিল্লাতে একটা কাজ করতেছি। এক্স্যাক্টলি ধরেন আমি যদি এই টেন্ডারিং না হয়তো কুমিল্লাতে কাজ করতে পারতাম না। এই টেন্ডারিং হওয়ার কারণে আমি গাজীপুর থেকে ঘরে বসে থেকে কুমিল্লাতে কাজ অংশ নিয়েছে এবং সেই কাজটা বর্তমানে আমার চলমান আছে। জনাব ওয়াহাব খান, আমি আপনাকে ধন্যবাদ। আমার কাছে ফিরে আসবো। জনাব ফারুক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে ই টেন্ডারিং এর বড় একটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আমরা যাই দেখি যে টেন্ডার দখলবাজি নিয়ে মারামারি, যে হানাহানি হচ্ছিল, সেটা কিন্তু এখনও আছে। আমি বলবো যে এখনও যেহেতু ই টেন্ডারিং বা ই প্রকিউরমেন্ট পুরোপুরি সম্ভব হয়নি, এখনও একটা প্রজেক্টের ভিত্তিতে হচ্ছে। এখন আপনি যদি আমাকে বলেন বাংলাদেশের বিভিন্ন বিভাগের মধ্যে আসলে কতটুকু অংশ আমরা ই টেন্ডারিং বা ই প্রকিউরমেন্টের মাধ্যমে আসতে পেরেছি? আসলে এখনো ই প্রকিউরমেন্টে যেহেতু পুরোটা আসেনি, সেহেতু কিছু অংশ ম্যানুয়ালি হচ্ছে, এবং ম্যানুয়ালি হলে কিন্তু দাঙ্গা হাঙ্গামা যেটা সেটা থেকেই যাচ্ছে। তো এখন যে লিমিটেশনসটা, এটা 2011 সালে ই প্রকিউরমেন্ট গাইডলাইন হয়েছে, ইজিপি গাইডলাইন, এবং 2011 সালের জুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন এই সেন্ট্রাল পোর্টাল। সেই থেকে শুরু করে এখন আমরা 24টি মন্ত্রণালয়ের 98টা সংস্থাকে অন্তর্ভুক্ত করেছি। আচ্ছা, কিন্তু শুরু হয়েছিল শুধুমাত্র 4টে এজেন্সিকে দিয়ে। এটা মোট সরকারি মানে কর্মযজ্ঞের কত অংশ আসলে? এটা 4টা টার্গেট এজেন্সি ডেভেলপমেন্ট প্রজেক্টের 50% কভার করে, কিন্তু 50%-এর মধ্যে আবার কিছু প্রকিউরমেন্ট আমরা এখনো যেতে পারি নাই, যেমন 50 কোটি টাকার ঊর্ধ্বে যেগুলো। সো আমরা এভারেজে ধরে নিতে পারি যে 30% এভারেজে প্রকিউরমেন্ট এখন অনলাইনে হচ্ছে। তো যেই জায়গাগুলোতে এখন আমরা যাইনি সেটাও আমার একটু বলা দরকার। সেটা হলো যে 50 কোটি টাকার উপরে যে প্রকিউরমেন্ট, সেটা হলো
পারচেজ কমিটি, মন্ত্রিসভা ক্রয় কমিটির অন্তর্ভুক্তি আছে এবং মন্ত্রিসভা ক্রয় কমিটি সেটা পর্যালোচনা করে সুপারিশ করলে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেন। ওই অংশটুকু আমরা এখনো শুরু করিনি, কিন্তু আমাদের প্রভিশন হয়ে গেছে। এটা আমরা খুব শীঘ্রই চালু করব। 2 নম্বর হলো ইন্টারন্যাশনাল টেন্ডার এখনো পুরোপুরি আমরা চালু করিনি, কারণ হলো যে থ্রেটস গুলো কি আছে এটা দেখে দেখে আমাদের এগোতে হচ্ছে। আর 3 নম্বর হলো যে ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল সার্ভিসেস, বুদ্ধিবৃত্তিক সেবা যেটা সাবজেক্টিভ প্রকিউরমেন্ট, সেটাও এখনো পুরোপুরি চালু হয়নি। তো এগুলো বাকি, এগুলো বাদ দিলে আমরা টোটাল পাবলিক প্রকিউরমেন্টের 30%-এর মতো আমরা এখনো কভার করে ফেলেছি। কিন্তু চাপ প্রচন্ড, ডিমান্ড, সবাই আসতে চাচ্ছে, সবাই শুরু করতে যাচ্ছে, কিন্তু আমরা পারছি না। কারণ হলো আমাদের যেই এখন যে পোর্টালটি, এটি সীমাবদ্ধতা আছে, সেটারও ক্ষমতা আমরা 2016 ডিসেম্বরের মধ্যে আমরা একদম ফুল ক্যাপাসিটির নতুন ডাটা সেন্টার স্থাপন করব এবং 100% প্রকিউরমেন্ট অনলাইনে চলে আসবে এবং প্রকিউরমেন্ট নিয়ে আর কোথাও কোনো রকম টু শব্দ উচ্চারিত হবে না। ধন্যবাদ জনাব হোসেন, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন ব্যবসায়ী হিসাবে বিভিন্ন টেন্ডার জমা দিয়েছেন এবং সে কি আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি কি এই ধরনের টেন্ডারে কাজ পেয়েছেন কেমন? এই টেন্ডারে এখন ধরেন আমি 20 থেকে 25টা কাজ অলরেডি আমার চলমান আছে, 40 কোটি টাকার উপরে আমার চলমান। এই টেন্ডারের মাধ্যমে পেয়েছেন? এই টেন্ডারের মাধ্যমে। আচ্ছা, এবং এই কাজ যখন মূল্যায়ন হচ্ছে বিভিন্ন সময়, তখন মূল্যায়নের সময় আমরা কিন্তু অনেক ধরনের কথা শুনি যে কাগজে যেটা হয় যে আমরা শুনেছি ডকুমেন্টসে ট্যাম্পারিং হয়, এখানে সেই সুযোগ এখানে আমি ধরেন দরপত্রে অংশগ্রহণ করলাম। দরপত্রে অংশগ্রহণ করার পরে এখানে ধরেন আগে যেটা শুনতেন বা আমি যেটা বাস্তবতায় দেখতাম, ধরেন আমার কাগজটা আত্মীয়তার কারণে হোক, বন্ধু বান্ধবের কারণে হোক, আল্লাহ সালা দুলাভের সম্পর্কের কারণেই হোক, এই কোনো পক্ষপাতিত্ব করা যেত। বর্তমানে কিন্তু সেটা আর চলছে না। মানে আমার যে ডকুমেন্টসটা দাখিল করছে এটাকে ফেলে দেওয়া যাচ্ছে না, সেটা কোনো সুযোগ নাই। ওকে, ধন্যবাদ জনাব খান। জনাব হোসেন, দরপত্রের বিষয়টা হলো যে দরপত্রে ধরেন আমরা যে দরটা দাখিল করছি এটাকে কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই। সেটা আমি বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে মূল্যায়ন যে প্রক্রিয়াটা বলছেন আপনি, আমরা বৃহৎ অর্থে যে প্রকিউরমেন্টের কথা বলছি, গভর্নমেন্ট প্রকিউরমেন্টের কথা বলছি, এইখানে এই মূল্যায়নের ক্ষেত্রে সফটওয়্যার বা টেকনোলজি কোনো ধরনের সাহায্য করে কিনা, করছে কিনা? মূল্যায়নটা আসলে নাকি সুপ্রটাই এখনো মানুষ যা করবেন কাগজে শেষ সাইন করবে সেটাই? না, এখন অনলাইনে। আমি ওইটাই জানতে চাই, মূল্যায়নে কি কি প্রক্রিয়া আসবে? যখন টেন্ডারটা ওপেনিং হচ্ছে, ওপেনিংও কিন্তু অনলাইনে হচ্ছে। আচ্ছা, সাবমিশনের পর ওপেনিং কমিটির মেম্বার যারা, তারা কিন্তু সিগন্যাল পেয়ে যাচ্ছে, তাদের ইমেইলে পেয়ে যাচ্ছে। তখন তারা তাদের অ্যাক্সেস নিয়ে ডকুমেন্টে যাচ্ছে এবং ওপেন করে শুধু স্টেটমেন্টটা মূল্যায়ন কমিটির সদস্যদেরকে পাঠাচ্ছেন। আচ্ছা, মূল্যায়ন কমিটির সদস্যরাও তখন অ্যাক্সেস পাবেন, এর আগে পাবেন না এবং তাদের সময় শেষ হয়ে গেলে পরেও পাবেন না। ওই সময়ের মধ্যে যে ডকুমেন্টগুলো প্লেস করেছে টেন্ডারার, সেগুলো তারা মূল্যায়ন করবেন। যে রিকোয়ারমেন্টস অনুযায়ী যে সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা লিকুইডিটি অথবা টেকনিক্যাল ক্যাপাসিটি, এই সমস্ত কাগজপত্র তারা দেখছেন অনলাইনে সাবমিটেড। সেটা দেখে, সেটা যদি অথেন্টিক হয়, সেটা যদি জেনুইন হয়, অ্যাকসেপ্টেবল হয়, দেন তারা রিকমেন্ড করছেন। ইট ইজ ফর রেসপন্সিভনেস। আচ্ছা, রেসপন্সিভনেসের জন্য মূল্যায়ন কমিটি এটা দেখছেন। একই সঙ্গে যারা রেসপন্সিভ তাদের মধ্যে হু ইজ দি লোয়েস্ট, সেটাও মূল্যায়ন কমিটি করছেন। করার পরে এই যে রিকমেন্ডেশনটা, এটা অনলাইনেই কিন্তু অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে চলে যাচ্ছে। অনুমোদনকারী কর্তৃপক্ষ কিন্তু সব ক্ষেত্রে এক নন। কোনো কোনো ক্ষেত্রে সংস্থা প্রধান, কোনো কোনো ক্ষেত্রে প্রজেক্ট ডিরেক্টর, কোনো কোনো ক্ষেত্রে মিনিস্টার, আবার এর পরে চলে গেলে সিসিজিপি, যেটা এখন আমরা অন্তর্ভুক্ত করিনি। তাহলে এই তিনটাতে যিনি অনুমোদনকারী কর্তৃপক্ষ অ্যাজ পার ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার, সেটা ওই অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে কিন্তু সিগন্যাল চলে যাবে এবং তিনি তখন অ্যাক্সেস নিয়ে তিনি মূল্যায়ন কমিটির রিপোর্টটা দেখে তিনি এটা অনুমোদন করতে পারেন, তিনি ক্লারিফিকেশন চাইতে পারেন, তিনি কারণ উল্লেখ করে ইভালুয়েট বা পুনর্মূল্যায়ন করতে বলতে পারেন, তিনি রিজেক্ট করে দিয়ে রিপ্রসেস করতেও বলতে পারেন। সো অথরিটি, যিনি অ্যাপ্রুভাল অথরিটি, তার কিন্তু ফুল ডিসক্রিশন এখনো রয়ে গেছে অনলাইন প্রকিউরমেন্টে। এখানে আমি একটা মূল কথা বলতে চাই, সেটা হলো যে অনলাইন প্রকিউরমেন্ট কিন্তু কোনো পদ্ধতি, মানে কোনো প্রকিউরমেন্ট মেথড নয়। এটা হলো প্রকিউরমেন্টের যেই প্রিন্সিপালসগুলো আছে, নন ডিসক্রিমিনেশন, প্রতিযোগিতা, ফ্রি ফেয়ার ট্রিটমেন্ট, জবাবদিহিতা, স্বচ্ছতা, এই বিষয়গুলো নিয়ে প্রকিউরমেন্টের মূল থিম যেটা, সেটা ঠিকই আছে, শুধু এটা আইসিটি বেসড হয়ে যাচ্ছে, ইনফরমেশন টেকনোলজি বেসড হচ্ছে, অনলাইনে হচ্ছে, কিন্তু প্রিন্সিপালস গুলো কমপ্লাই করতেই হবে। আচ্ছা, সেখানে একই বিষয় এখানেও অ্যাপ্লাই হচ্ছে, শুধুমাত্র
এখানে প্রযুক্তিটা যোগ হচ্ছে। আমরা যে অভিযোগটা প্রায় থেকে আমরা শুনে থাকি যে বাংলাদেশের সরকারি ক্রয় ক্ষেত্রে টেন্ডার মূল্যায়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়, দুর্নীতি হয়, এইটা কি আসলে কমার সম্ভাবনা আছে কিনা এর ফলে? আপনি বলছিলেন যে প্রসেসের মধ্যে আছে, আমরা প্রথমত টেন্ডার সাবমিশনের একটা সুবিধা আছে, মূল্যায়নের ক্ষেত্রে যেসব গভর্নিং বডিতে যারা থাকবেন বা যারা মূল্যায়ন কমিটি থাকবেন তারা হয়তো নিজের নিজের কথা মতামত দেবেন, সব মতামত একসাথে যোগ হয়ে হয়তো একটা ফলাফল আসবে। তো এইখানে কি সেই সুযোগটা আসলে কমছে কিনা? হ্যাঁ, এখানে মানে করাপশনের সুযোগটা কমে প্রথম যাচ্ছে কথা হলো যে মূল্যায়ন কমিটিটা এখন একটা কাজের দায়িত্ব আমরা যাদের দিচ্ছি, সে ধরেন 10 জন লোক একটা কাজের দায়িত্ব দিচ্ছি, 10 জন লোক মিলে যদি করাপশনটা করে তাহলে কিন্তু আর অন্যদের কিছু করার থাকে না। সেটাই। সো এই জন্য পাবলিক প্রকিউরমেন্টের প্রধান বিষয় হলো নৈতিকতা। রাইট। এই জন্য প্রকিউরমেন্ট রুলের মধ্যেই কিন্তু কন্ডাক্ট রুল আছে, যে কি এই প্লেয়ার্স যারা প্র্যাকটিশনার তাদেরকে সৎ হতে হবে। তা না হলে অন্তত মোর দেন 100 স্টেপস আছে যেখানে প্রকিউরিং এন্টিটি অ্যান্ড প্লেয়ার্সরা করাপশনের আশ্রয় নিতে পারে। ধন্যবাদ জনাব ফারুক হোসেন। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা আলোচনা করছি সরকারি ক্রয় ইজিপি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক ফারুক হোসেন এবং মেসার্স ধীমান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী এম এ ওয়াহাব খান। জনাব খান এবং জনাব ফারুক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ওয়াহাব খান, আপনাকে জানতে চাচ্ছি একজন ব্যবসায়ী হিসাবে এই যখন এটা ই টেন্ডারিং বা ই ক্রয় চালু হলো বাংলাদেশে, এটা নতুন জিনিস এবং এটা আইসিটি বেসড, কম্পিউটার বেসড কাজ। এটা অনেকেই আমরা অভ্যস্ত না, জানতাম না। এটা এই সাহায্য করবার জন্য সরকারের দিক থেকে হেল্প ডেস্ক স্থাপন করা। জি জি। সেই হেল্প ডেস্কে কি আসলে আপনি সাহায্য পাচ্ছেন? জি, 100% কারা সাহায্য সাহায্য করছে? মানে ধরেন আমার যদি অনলাইনে কোনো সমস্যা হয়, কোনো আমার পিনকোড যদি বন্ধ হয়ে যায়, মানে আমার যে পার্সোনাল যে নাম্বার আছে, মানে ইমেল নাম্বার, আইডি যদি কখনো বন্ধ হয়ে যায়, তখন সাথে সাথে ওনাদেরকে পাঠিয়ে দিলে তারা আবার সাথে সাথে রিপ্লাই, আমি আবার পুনরায় এটা চালু করতে পারছি। আচ্ছা, অনেক যারা ব্যবসায়ী আছেন বা যারা আপনারা ভেন্ডর, লিস্টেড ভেন্ডর তো অনেক সংখ্যা, সেই সংখ্যাকে সাপোর্ট করার মতো সাপোর্টিং টিম বা হেল্প ডেস্ক যথেষ্ট জনবল আছে? তো বর্তমান অবস্থায় আছে, তবে আমি একটা জিনিস অনুরোধ করব যে ওনাদের যে এখন যে সফটওয়্যার, যে এটাকে আপগ্রেড করতে হবে আরো সহজে, যেটা জনাব হোসেন বলছিলেন। হ্যাঁ, এটা যেন আরো সহজে করতে পারে। এটা পুরাতন ভার্সন, এই ভার্সনটাকে পরিবর্তন করে এটাকে আরো গতিশীল করতে হবে, আর একটু এই যাতে আমরা দ্রুত কাজ করতে জনাব পারি। খান, আমার যা জানতে ইচ্ছে হচ্ছিল আপনি কিভাবে এই সাবমিট করেন? আপনি নিজে করেন নাকি আপনার? আমি নিজে করি, আমার ছেলে আছে, আমার ছেলে ঘরে বসে করেন নাকি একটা অফিসে? ঘরে বসে করতে পারি, অফিসে বসে করতে পারি। মানে ল্যাপটপ থাকলে যদি আমি বলেন এখন ধান খেতে বসে, পাট খেতে বসে করতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব খান। জনাব ফারুক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারের যে 2021 সালের মধ্যে ই গভর্নেন্সের যে একটা ভিশন আছে, সেটার সাথে ই প্রকিউরমেন্টের যে প্রজেক্ট আপনারা কাজ করছেন, সেই সামঞ্জস্যতা আসলে কতদূর আগাচ্ছে? আপনারা সেই একই পেসে আগাতে পারছেন কিনা? রাইট, আমরা 2021 এই যে আমাদের ন্যাশনাল যে ভিশন, এই ভিশনের সঙ্গে সংগতি রেখেই আমরা এগুচ্ছি। ওয়াহাব খান সাহেব ঠিকই বলেছেন যে এখন যে আমাদের ডাটা সেন্টার, এটি আসলে পাইলট হিসেবে স্থাপন করা হয়েছিল এবং এতে 4টা টার্গেট এজেন্সি, রোডস অ্যান্ড হাইওয়েজ, আরইবি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অ্যান্ড এলজিডি, এই 4টা সংস্থার জন্য হয়েছিল। কিন্তু আমরা বিদ্যমান ক্যাপাসিটিতে আমরা অলরেডি 24টা মন্ত্রণালয়ের 90টা সংস্থাকে অন্তর্ভুক্ত করেছি। আমরা এখন একটু ধীরে যাচ্ছি, কারণ এর ক্যাপাসিটি বাইরে যদি আমরা রিস্টার্ট করি তাহলে স্লো ডাউন হয়ে যাবে। এই ডাটা সেন্টারের মেয়াদ এক্সপায়ার করে যাবে 2016 সালের ডিসেম্বরে। আচ্ছা, আমরা অলরেডি আমাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কতটা লাগবে, ডিমান্ডটাকে আমরা অ্যাসেস করেছি, করে আমরা স্পেসিফিকেশন তৈরি করেছি। আমরা নতুন ডাটা সেন্টার প্রকিউরমেন্টে যাচ্ছি, সেটাও আমরা ওই পুরনো ডাটা সেন্টারের এক্সপায়ারির আগেই আমরা এটাকে ইনস্টল করব এবং সমস্ত ডাটা মাইগ্রেট করতে হবে নতুন ডাটা সেন্টারে, এবং 2016 পরে নতুন ডাটা সেন্টারে সবাই আসতে পারবে। এবং 2020 সালের মধ্যে আমরা আমাদের টার্গেট ফিক্স করেছি যে 100% পাবলিক প্রকিউরমেন্ট অনলাইনে চলে আসবে। এবং এখন যে অবস্থায় আছে তাতে আমরা অলরেডি 15,000-এর উপর টেন্ডারে রেজিস্টার্ড আছে এবং 26,000-এর উপর টেন্ডার হয়েছে 2011 সাল থেকে এ পর্যন্ত। এখানে একটা বড় ভূমিকা রাখে, না বললেই নয়, সেটা হলো ব্যাংকে
ডকুমেন্টের পেমেন্ট করতে হয়, ব্যাংকে তারা রেজিস্টার্ড হওয়ার জন্য যে ফিটা দিতে হয়, সুতরাং ব্যাংকের একটা রোল আছে। সেজন্য 39টা ব্যাংকের প্রায় 1700-র মতো ব্রাঞ্চ কাজ করছে ইজিপিতে। এই প্রজেক্টের একজন মহাপরিচালক হিসেবে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন এই 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 বিষয়টা আসলে বাস্তবায়ন হওয়ার জন্য? কি কি বাধা আপনি আমি বাধা বলবো না, আমি চ্যালেঞ্জ বলি। সেই চ্যালেঞ্জ দেখছেন যে যাতে ই টেন্ডারিং বা ই প্রকিউরমেন্ট বাস্তবায়নের বাধা হচ্ছে? আমার প্রথম চ্যালেঞ্জ ছিল অ্যাকসেপ্টেবিলিটি বাই দি টেন্ডারার্স অ্যান্ড বাই দি সিভিল সোসাইটিস। অ্যাবসলিউটলি, নতুন একটা জিনিস। কিন্তু আমরা খুব অবাক হচ্ছি এবং আমরা খুব খুশি যে এই কমিউনিটি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে দিস সিস্টেমকে এবং সবাই স্বাগত জানিয়েছে। আর গভর্নমেন্ট তো প্রচণ্ডভাবে প্রোঅ্যাক্টিভ টু ইজিপি সিস্টেম। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত আছে বাধ্যতামূলকভাবে সবাইকে যেতে হবে ইজিপিতে। এটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করেছি। আমরা সবাই দেখি সমন্বিতভাবেই ইজিপিকে ওয়েলকাম জানাচ্ছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আসলে আমার থ্রেটসগুলোকে আইডেন্টিফাই করে নতুন ডাটা সেন্টার যাতে ইউজার ফ্রেন্ডলি হয় এবং সবার কাছে খুব সহজে এটা ব্যবহারযোগ্য হয়ে ওঠে, সেরকম একটি অবস্থায় নিয়ে যাওয়া দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হলো ট্রেনিং। যারা ব্যবহার করছেন প্রকিউরিং এন্টিটি, কমিটির সদস্যরা এবং টেন্ডাররা, তাদেরকে আমাদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হচ্ছে, যেটা আমরা এখন চালাচ্ছি। এই প্রশিক্ষণটা এখন খুব স্মল স্কেলে আছে যেহেতু প্রজেক্টের আওতায়। এটা খুব ইউনিভার্সালি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যাতে সবাই ট্রেনিং দিতে পারে এবং এই যে আইটি ব্যবহারের যে একটা বিষয় আছে, ক্যাপাসিটি অফ দ্য টেন্ডারার্স অ্যান্ড ক্যাপাসিটি অফ দ্য প্রকিউরিং এন্টিটিস, এটা খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এটা যখন তারা জেনে ফেলবে, শুধু যে এই কাজেই সে তার এই দক্ষতাটা ব্যবহার করবে তা নয়, সে তার অন্যান্য কাজেও কিন্তু এই দক্ষতা ব্যবহার করতে পারবে। তো ওভারঅল আমরা আমাদের যে ইজিপিতে যে ব্যাপারটা ঘটছে এখন, সেটা হলো প্রক্রিয়ার সময় কমে গেল, প্রক্রিয়া দক্ষ হলো এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যে খরচ, একটা টেন্ডারের দুই ধরনের মূল্য আমরা আলোচনা করতে পারি। একটা হলো যেই জিনিস আমি ক্রয় করছি তার মূল্য, আরেকটা হলো ওইটাকে প্রক্রিয়াকরণ করার জন্য কিন্তু একটা ব্যয় আছে, বিজ্ঞাপন খরচ, পেপারস, কাগজের খরচ, যাতায়াত খরচ, বিভিন্ন লোকজন বসে বসে মূল্যায়ন করছে খরচ, ওপেন করছে খরচ। এই যে খরচগুলো, এগুলো কিন্তু হিউজ খরচ কমিয়ে দিয়েছে গভর্নমেন্টের। সো একটা পৃথিবীর যে সমস্ত দেশে ই প্রকিউরমেন্ট ব্যবহার করছে, তারা দেখেছে যে তাদের প্রায় 16% মতো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমে যাচ্ছে যখন ইজিপিতে তারা চলে গেল। আমরাও সেভাবেই কাজ করছি। আপনাকে ধন্যবাদ। জনাব ওহাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আপনার দৃষ্টি থেকে কীভাবে দেখছেন যে একজন টেন্ডার হিসাবে কী ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন বা কী ধরনের অসুবিধা হচ্ছে এবং সেগুলো সমাধান করা উচিত আপনার? আপনি একটা বলেছিলেন, আপনি বলেছিলেন সার্ভারের কথা বলেছিলেন। বাধার সম্মুখীন হচ্ছি না, এমনি অন্যান্য ঠিকাদারের কাছ থেকে বাধার সম্মুখীন হচ্ছে না। মাঝে মধ্যে ওই যে যেটা আমি বললাম যে সফটওয়্যারটাকে আরেকটু আপগ্রেড করবো, যখন 10 জন ঠিকাদার, 50 জন ঠিকাদার আমরা যখন একসাথে শিডিউল ফিল আপ শুরু করি, তখন এটার যে লোড ক্যাপাসিটি, এটাকে আরেকটু স্পিড বাড়ায় দিতে হবে। আচ্ছা, এটাকে একটু আরেকটা জিনিস করতে হবে যে আমাদের অনেক সময় ধরুন আমি ঢাকায় এক্সেন অফিসের একটা অ্যানোয়ে পেয়েছিলাম, সেটা ওই যে মোবাইলে এখন মেসেজিং সিস্টেমটা যে করে দিতে হবে, সেটা করলে সেটা ইনশিওর। জনাব খান, আপনাকে ধন্যবাদ। জনাব ফারুক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেটা বলছেন যে আমাদের মূল ভিশন যে বাংলাদেশের প্রকিউরমেন্টের সব অংশই আমরা ই টেন্ডারিং বা ই প্রকিউরমেন্টে করে যাব, রাইট? এটা আসলে কতদিনে সম্ভব হতে পারে? 2020 সালের মধ্যে পুরোটা যাবে, আমাদের যে প্রক্রিয়াটা। এখানে ওয়াহাব খান সাহেবের বক্তব্য থেকে নিয়ে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো যে ইজিপির প্রক্রিয়া বা চুক্তি স্বাক্ষর পর্যন্ত কিন্তু এখন চ্যালেঞ্জগুলো কেটে যাবে অনলাইনে, কিন্তু বাস্তবায়ন তো আর অনলাইনে সম্ভব নয়। হয়তো পেমেন্ট, ওয়ার্ক প্ল্যান, মনিটরিং, এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন ইন অনলাইন পারা যাবে, কিন্তু একটা বিল্ডিং সে করছে সেটা তো আর অনলাইনে হবে না। যেটা সে যেই জায়গায় কাজটি পেলো, যেমন তিনি গাজীপুর থেকে বসে কুমিল্লায় কাজ পেয়েছেন, কুমিল্লা যেখানে তিনি কাজটি করতে গেলেন সেখানে যদি তাকে ডিস্টার্ব করা হয়, তাহলে তার ইমপ্লিমেন্টেশন পিরিয়ডটা কিন্তু নতুন করে আবার থ্রেটের সম্মুখীন হলো। সেই জন্য সিভিল সোসাইটি, এনজিও, মিডিয়া, রাজনীতিবিদ প্রত্যেকের সমন্বিত সহায়তা লাগবে, যাতে আমরা একটা স্মুথ পরিবেশে সরকারের প্রকিউরমেন্ট বাস্তবায়ন করতে পারি এবং দেশকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি। ফারুক হোসেন, আমরাও আশা করব যে ই টেন্ডারিং বা ই প্রকিউরমেন্টের মাধ্যমে বাংলাদেশের সত্যিকার অর্থে ডিজিটালাইজ বাংলাদেশে উন্নতি হবে। আপনার অসংখ্য ধন্যবাদ। জনাব এম এ ওহাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আমরা আবার আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।